এই বছর তো আমি একটা বইও লিখছি, কোডিং ইন্টারভিউ, পরিচয় করানোর জন্য যে আসলে কি ধরনের প্রশ্ন ওই ইন্টারভিউতে আসে। সবার যে প্রোগ্রামিং কন্টেস্ট করতে হবে এরকম না, আর 32 বছর পর্যন্ত নাকি মানুষের লার্নিং এবিলিটি বাড়তে থাকে। তো এটা আমি ছোটবেলায় এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। তো যারা ওই যে ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্লাব সংগঠন করে তাদের কিন্তু ম্যানেজমেন্ট স্কিল আসে। তো আমি তখন একটু ঢোলা জামা কাপড় পরতাম, আমি তো বুঝতেছি যে আমার প্যান্টের ভিতর পাটা কাঁপতেছে, এবং আমি মোটামুটি শিওর যে সামনের বেঞ্চে যারা বসে আছে ওরা আমার হার্টবিটও শুনতে পাচ্ছে। খুব বেশি না হলেও ডেটা সায়েন্স মেশিন লার্নিং নিয়ে টুকটাক কাজ করছি। যেসব কাজ করছি এতে বিজনেসের অনেক লাভ হয়েছে, মানে কোটি কোটি ডলার লাভ হয়েছে। কিন্তু তার জন্য কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় না যে আমার হাই স্কুল ম্যাথের উপরের লেভেলে কোনো কিছুতে যাওয়া লাগে। এবং ছাত্র জীবনে অ্যাডভান্স জিনিসপত্র শেখার শিখতে পারলে ভালো, কিন্তু শেখাটা জরুরি না। জরুরি হচ্ছে প্রিয় দেশবাসী, মন বসে না পড়ে টেবিলের 10 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। বিগত পর্বগুলিতে আমরা আসলে কথাবার্তা বলেছি কম্পিউটার বিজ্ঞানে পড়তে গেলে কিভাবে প্রোগ্রামিং শিখতে হয়, প্রোগ্রামিং শেখা কেন জরুরি, প্রোগ্রামিং কন্টেস্টে কিভাবে ভালো করতে হয়, একটা থিসিস কিভাবে লিখতে হয়, প্রজেক্ট কিভাবে করতে হয়, এসব অনেক ব্যাপার স্যাপার নিয়ে। কিন্তু একটা ব্যাপার নিয়ে আমরা কখনোই আলাপ সালাপ করি নাই, সেটা হচ্ছে চাকরি বাকরি। আমি এটাকে তেমন একটা গুরুত্বপূর্ণ মনে করি না, বাট এটা আসলে গুরুত্বপূর্ণ। তো এই পর্বে আমরা কথাবার্তা বলবো সফটওয়্যার ইন্ডাস্ট্রির চাকরি বাকরি এবং ক্যারিয়ারের গ্রোথ নিয়ে। তো আমাদের সাথে আজকে খুবই স্পেশাল একজন গেস্ট আছেন, উনি হচ্ছেন তামিম শাহরিয়ার সুবিন। আমাদের আজকের অতিথি সুবিন ভাইয়ের আসলে অনেক অনেক পরিচয়। উনি প্রথমত পড়াশোনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞানে। গণিত অলিম্পিয়াডের একদম শুরু থেকে উনি সেখানে ভলান্টিয়ার ছিলেন। তারপরে উনি একটি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন। তারপর উনি মুক্তসফট নামে একটি সফটওয়্যার কোম্পানির পরিচালক ছিলেন অনেকদিন। তারপর উনি সিঙ্গাপুর চলে গিয়ে জয়েন করেন রাইড হেলিং সার্ভিস গ্র্যাবে। গ্র্যাবে উনি প্রায় 3-4 বছর কাজ করেন এবং বর্তমানে উনি আছেন অস্ট্রেলিয়ায়। বর্তমানে সিএসসি তে পড়ে, কিন্তু সুবিন ভাইয়ের নাম শুনেনি এমন মানুষ আসলে খুব কম আছে। কারণ বাংলা ভাষায় লেখা প্রোগ্রামিং এর সবচেয়ে জনপ্রিয় যে বইটা, সেটার রাইটার উনি। সুবিন ভাই আসলে বাংলা প্রোগ্রামিং শেখার জন্য অনেক চমৎকার চমৎকার বই লিখেছেন। ইনফ্যাক্ট উনি দিমিক প্রকাশনী নামে একটি প্রকাশনীর সাথে জড়িত আছেন, যেখান থেকে রেগুলার বেসিসে তথ্য প্রযুক্তি রিলেটেড বই বের হয়। খুবই সম্প্রতি উনি কাজ করেছেন বাংলাদেশের পাঠ্যপুস্তকেও। আপনারা যদি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা আছে সেটা খুলে লেখকদের তালিকাটা দেখেন, সেখানে দেখবেন যে সুবিন ভাইয়ের নামটা আছে। বই লেখার পাশাপাশিও সুবিন ভাই ওনার ব্যক্তিগত ব্লগ, ফেসবুক অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলে খুবই সক্রিয়। উনি রেগুলার টিউটোরিয়াল পাবলিশ করেন। তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের আজকের অতিথির আসলে অনেক ধরনের পরিচয়, উনি অনেক কিছুর সাথে যুক্ত। তো আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি যে সুবিন ভাই আমাদেরকে সময় দিতে রাজি হয়েছেন। তো আমরা আসলে দেরি না করে সরাসরি চলে যাই সুবিন ভাইয়ের কাছে। তো সুবিন ভাই, আপনার তো আসলে অনেক ধরনের পরিচিতি। তো আপনার এত শত পরিচয়ের মাঝখানে আমরা আসলে আপনার দুইটা রোল নিয়ে কথা বলবো, একটা হচ্ছে এডুকেটর হিসেবে আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি পার্সন হিসেবে। বিগত পর্বগুলিতে আমরা আসলে কম্পিউটার বিজ্ঞানের পড়াশোনা নিয়ে কথাবার্তা বলেছি, কিন্তু চাকরি বাকরি নিয়ে কথাবার্তা বলা হয়নি। তো আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো যে কম্পিউটার বিজ্ঞানের আসলে চাকরি বাকরি কেমন। অনেকেই তো বলে যে রাস্তায় তো আসলে কাকের চাইতে কম্পিউটার ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি, তো এদের আসলে চাকরি বাকরি নাই। তো আপনার কি মতামত, কম্পিউটার বিজ্ঞানীদের চাকরি বাকরি কেমন? চাকরির বাজারটা খুব ডাইভার্স। মানে সিএসসি পাশ করে অনেকে হয়তো ওই দেখা যায় যে ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয় নাই, মানে ফাইনাল পরীক্ষা হয় নাই, তখনই হয়তো বাইরের কোম্পানি থেকে ডাক পেয়ে যাচ্ছে যেখানে 4-5 লাখ টাকা বেতন, বা এখন আমি টাকার অঙ্ক হিসেব করলে কিরকম হবে জানি না। আবার অনেকে হবে যে পাশ করার 1-1.5 বছর পরও চাকরি পাচ্ছে না। তো এটার একটা অন্যতম কারণ হচ্ছে সিএসসি তো পাশ করে সাধারণত আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চাকরি করি, তাই না? আরো তো যদিও ব্যতিক্রম আছে, কিন্তু যদি আমি চাকরির কথা ধরি, উচ্চশিক্ষা বা গবেষণা বাদ দিলে, যে 98% চাকরি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর চাকরি। এবং এই ক্ষেত্রে স্কিল খুবই গুরুত্বপূর্ণ, এবং সার্টিফিকেট একদমই গুরুত্বপূর্ণ না এই ক্ষেত্রে, এই ধরনের চাকরি পাওয়ার ক্ষেত্রে। আর ওই স্কিলটা সিএসসি ডিগ্রি থাকলেও, যে বাংলাদেশের ধরো সবচেয়ে ভালো 100 জন একটা ব্যাচের, আর যারা ভালো 100 জন বলতে আমি বুঝাচ্ছি যারা ভালো প্রোগ্রামিং পারে, আর সবচেয়ে কম পারে প্রোগ্রামিং কিন্তু পাস করছে মোটামুটি রেজাল্ট নিয়ে শেষ 100 জন, এদের মধ্যে কিন্তু একটা বিশাল গ্যাপ, মানে এদের স্কিল সেটের মধ্যে। এজন্যই চাকরির বাজারটা এরকম আর কি। তো স্কিল বেসড মানে স্কিলড যারা যারা দক্ষ, তাদের কিন্তু দেশের ভিতরে বা দেশের বাইরে চাকরি পেতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। হয়তো সে পাশ করার পর দিনই চাকরি পাবে না, কয়েক মাস সময় লাগতে পারে, কিন্তু কেউ যদি আসলেই প্রোগ্রামিং জানে
সে চাকরি পাবেই, এটা না পাওয়ার কোনো কারণ নাই। এবং সেটা মোটামুটি চাকরি হোক, ভালো চাকরি হোক। আর এটা তো এরকম না যে আচ্ছা আমি এই কোম্পানিতে জয়েন করছি এখানেই আমি রিটায়ার্ড করবো, তাই না? তো কারোর যদি এমন হয় সে মোটামুটি দক্ষ, কিন্তু সে হয়তো কোনো কারণে শুরুর চাকরিটা তো ভালো হলো না, সমস্যা নাই, সে ওইখানে 2 বছর কাজ করুক, তার বাস্তব বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হোক, এবং সে অবশ্যই আলটিমেটলি অনেক ভালো জায়গায় ল্যান্ড করবে। তো এটা নিয়ে কথা বলতে বলতে গেলে অনেকক্ষণই বলতে পারি, আমার নিজের বন্ধু বান্ধবদের কথা বলতে পারি, নিজের কথা বলতে পারি। কিন্তু যেমন আমার, আচ্ছা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। আমার যে রুমমেট ছিল ইউনিভার্সিটিতে এবং আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, সে কিন্তু তার প্রথম চাকরিটা, মানে কাজ ভালোই ছিল কিন্তু বেতন অত ভালো ছিল না, এবং সে খুব একটা হ্যাপিও ছিল না। সে খালি বলতো সবিন বিসিএস দিব নাকি সেই অনেক কিছু। তো আমি মোটামুটি ওরে চ্যাটে যতটুক ঝাড়ি ঝুড়ি মেরে ঠেকায় রাখা যায় ঠেকায় রাখছি। তো এখন কিন্তু সে মারাত্মক লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং একটা খুবই ভালো কোম্পানিতে খুবই ভালো পজিশনে আছে, এবং তার পজিশনও ভালো, তার টাকা পয়সাও ভালো, এবং তার দক্ষতাও কিন্তু ভালো। তো এই জন্য কারোর কারোর ওইরকম হতে পারে যে শুরুর চাকরিটাও তো ভালো নাও হতে পারে, কিন্তু আলটিমেটলি প্রোগ্রামিং এর প্রতি যদি প্যাশন থাকে এবং হার্ড ওয়ার্ক করে, তাহলে অবশ্যই তার ভালো জায়গায় না যাওয়ার কোনো কারণ নেই। তার মানে হচ্ছে যে ক্যারিয়ারে ভালো করতে গেলে আমাদেরকে আসলে প্রোগ্রামিং জানতে হবে, প্রোগ্রামিং খুব ভালো হতে হবে। আমি প্রোগ্রামিং এ ভালো কিনা সেটা আমি কিভাবে বুঝবো? এর মানে কি আমাকে কন্টেস্ট করতে হবে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক ভালো জানতে হবে, নাকি সার্টিফিকেশন নিতে হবে, নাকি অনেক প্রজেক্ট করতে হবে, নাকি প্রোগ্রামিং রিলেটেড কোর্সগুলিতে এ প্লাস পেতে হবে? তো প্রোগ্রামিং এ কেউ ভালো কিনা সেটা আসলে সে কিভাবে বুঝবে? এটা যদি নিজে বুঝতে চায় তাহলে আমি বলবো যে আসলে তো বাংলাদেশেও অনেক ধরনেরই কোম্পানি আছে, তাই না? তো কিছু কিছু কোম্পানি দেখা যায় ওরা যখন ফ্রেশ গ্রাজুয়েট হায়ার করে তখন বলে যে হ্যাঁ ফ্রেশ গ্রাজুয়েট, বেতনও দিব ফ্রেশ গ্রেডের মতো, কিন্তু তোমার লারাভেলে খুব এক্সপার্ট হইতে হবে, বা পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে খুব এক্সপার্ট হইতে হবে, অথবা জাভার ফ্রেমওয়ার্কে এক্সপার্ট হইতে হবে। আমি সাধারণত, মানে যারা বুদ্ধি পরামর্শ চায়, তো আমি এমনি সবসময় বলি যে এই ধরনের কোম্পানিতে জয়েন করার ব্যাপারে আমি খুব একটা উৎসাহ দিই না আর কি। কিন্তু এরকম অনেক কোম্পানি আছে যারা কেবলমাত্র দেখে যে যে কোনো, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই তুমি শিখো না কেন, তুমি হয়তো ইউনিভার্সিটিতে কেউ তো একটা ল্যাঙ্গুয়েজ শিখে না, কমপক্ষে 2টা ল্যাঙ্গুয়েজ সবাই শিখে। তুমি যদি সি এবং জাভা শিখো, বা সি এবং সি প্লাস প্লাস শিখো, অথবা সি পাইথন, বা যে কোনো 2টা ল্যাঙ্গুয়েজ, ওটা দেখে যে ওই ল্যাঙ্গুয়েজে তুমি বেসিক কাজকর্মগুলো করতে পারো কিনা। কারণ অনেকেই আছে যারা হয়তো যেহেতু বেশি প্রোগ্রামিং না করার কারণে বা যথেষ্ট চর্চা না করার কারণে, যে খুবই সাধারণ প্রোগ্রামিং সমস্যাগুলো সমাধান করতে পারে না। কিন্তু এটা আসলে হয় হচ্ছে ওই যে যথেষ্ট প্র্যাকটিস করে নাই, প্রোগ্রামিং হয়তো ভালো লাগে না। তো এখন কেউ যদি তার ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামিং রিলেটেড কোর্স, যে স্ট্রাকচার প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ডেটাবেস, তারপরে নিউমেরিক্যাল মেথডের ল্যাব, ওইটাও তো প্রোগ্রামিং, তারপর আর কি অপারেটিং সিস্টেমের ল্যাব, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা কোর্স থাকে সবার, ওইটার ল্যাব, এই ল্যাব গুলা যদি কেউ নিজে করে, অ্যাসাইনমেন্ট গুলো যদি কেউ নিজে করে, তাহলেই কিন্তু আমি মনে করি যে সে গুড এনাফ। মানে সে নিজে বুঝবে যে আমি, আচ্ছা আমি যদি অ্যাসাইনমেন্ট গুলো নিজে করতে পারি তার মানে আমি যথেষ্ট ভালো, মানে আমার দিয়ে হবে আর কি। এরপরে কেউ যদি প্রোগ্রামিং কন্টেস্ট করে, সবার যে প্রোগ্রামিং কন্টেস্ট করতে হবে এরকম না, কিন্তু আমি সবাইকে পরামর্শ দিই যে সেকেন্ড ইয়ার শেষ হওয়ার আগেই 200-300 প্রবলেম সলভ করে ফেলতে। তো 200-300 প্রবলেম সলভ করা মানে এই না যে তুমি একদম প্রোগ্রামিং এর গুরু হয়ে গেছো বা প্রোগ্রামিং কন্টেস্টে ফার্স্ট সেকেন্ড হয়ে গেছো। 200-300 প্রবলেম সলভ করেছে নিজের জন্য, যাতে ওই যে 200-300 প্রবলেম সলভ করতে গেলে যে আমার 500 থেকে 1000 ঘন্টার একটা প্র্যাকটিস হবে, ওই প্র্যাকটিসটা জরুরি। এবং একবার ওই প্র্যাকটিসটা কেউ করে ফেললে ওই জিনিসগুলো আর সে জীবনে ভুলবে না। তো এজন্য আমি ওইটাও পরামর্শ দিই যে কয়েকশো ঘন্টা তার প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স থাকা উচিত, এবং প্রবলেম সলভিংটা খুব একটা ভালো উপায়। কারণ অনেক সময় আমরা মনে করি যে আমি একটা জিনিস পারি, আমি ঠিকভাবে কোড লিখছি, কিন্তু তুমি যদি এটা অনলাইন জাজে সাবমিট করো তখন বিভিন্ন টেস্ট কেস এর ভিত্তিতে তোমার সমাধানটা যাচাই করা হবে, এবং সব টেস্ট কেস যদি পাস করে কেবলমাত্র তখনই সমাধানটা এই একসেপ্ট হবে। তো এই জন্য এটা অনেক কিছু শিখায়, যে কোডিং স্কিল শিখায়, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখায়। এটা ছাড়াও অনেক সময় এরকম হয় যে আমার মাথায় যে কেসগুলো আসছে আমি সবই দিছি কিন্তু আমার রং অ্যান্সার হচ্ছে বা টাইম লিমিট হচ্ছে, তখন কিভাবে একটা জিনিসের পিছনে লেগে থাকতে হয় এটা খুব কাজে লাগে হচ্ছে আমাদের যখন বাগ টাগ থাকে, তাই না? অনেক সময় যে আমি অনেক চিন্তা ভাবনা করে লিখছি বা আমার কলিগ একটা কোড লিখছে কিন্তু এটা
আমরা প্রোডাকশনে রিলিজও দিয়ে দিচ্ছি, এখন একটা বিশেষ বিশেষ কারণে এটা হচ্ছে না। তো এই জন্য কি করতে হবে, এই জন্য লেগে থাকতে হবে। এখন লেগে থাকাটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার, এবং এই অভ্যাসটাও আসে হচ্ছে প্রবলেম সলভিং করতে গিয়ে। আর কারোর যদি কন্টেস্ট করতে ভালো লাগে, সে ভালো, সেটা দিন রাত লেগে থাকবে, কন্টেস্টে চ্যাম্পিয়ন হবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা যে সবার করতেই হবে এরকম কোনো কথা নেই। আমি অনেককে আসলে দেখেছি যে ইউনিভার্সিটিতে পড়ার সময় তারা প্রোগ্রামিং ব্যাপারটা খুব একটা সিরিয়াসলি নেয়নি। তো যখন পাশ করে বের হওয়ার সময় হয় তখন আসলে চাকরি বাকরির চিন্তা মাথায় ঢুকে, এবং তারা অনেক ক্ষেত্রে যেটা করে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শেখা শুরু করে, হয় অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং শেখা শুরু করে, নাহলে পিএইচপি দিয়ে ওয়েবসাইট বানানো শেখা শুরু করে। তো অ্যাভেলেবেল অনেকগুলি ফ্রেমওয়ার্কের মাঝখানে কোনো একটা শিখে এটা চাকরি পেতে চাই আসলে। তো এখানে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক আসলে খুব বেশি দিন যে মার্কেটে থাকে তা না। ফ্রেমওয়ার্ক রেগুলার আপডেটেড হয় এবং নতুন নতুন ফ্রেমওয়ার্ক এসে পুরোনোগুলি জায়গা দখল করে ফেলে। তো টেকনোলজি তো খুব ফাস্ট চেঞ্জ হয়। তো আজকে আমি কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখলে 5 বছর পরে এটা আউটডেটেড হয়ে যাবে। তো এটা তো টেকনিক্যাল লাইনের একটা বড় প্রবলেম, যে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে হয়। তো একটা কনসার্ন অনেকেরই থাকে যে আমাদের শেখার অ্যাবিলিটি তো আসলে বয়সের সাথে সাথে কমতে থাকে। ইয়াং এজে আমরা কোনো একটা জিনিস যত তাড়াতাড়ি শিখতে পারবো, আমার বয়স যখন হয়তো বা 40 45 50 হবে, আমি কিন্তু তত তাড়াতাড়ি একটা ফ্রেমওয়ার্ক শিখতে পারবো না। তো আমাদের যখন বয়স হবে তখন আমাদের ভবিষ্যৎ কি আসলে? আমরা যদি কোনো কিছু নতুন শিখতে না পারি, আমাদের তো চাকরি থাকবে না, নতুন এসে আমাদের চাকরি নিয়ে নিবে। তো কম্পিউটার ইঞ্জিনিয়ারদের আসলে ভবিষ্যৎ কি তারা যখন আসলে বয়স্ক হয়ে যাবে? হুম। তো প্রথমেই একটা কথার সাথে আমি দ্বিমত পোষণ করি যে এই বয়স হয়ে গেলেই যে আমি এটা আগে মনে করতাম, মানে যখন আমি স্কুল কলেজে পড়তাম, আমি শুনছিলাম যে 32 বছর নাকি হচ্ছে মানুষের একটা প্রাইম, যে মানুষ এর পরে যত বয়স বাড়তে থাকে মানুষের লার্নিং এবিলিটি কমতে থাকে, আর 32 বছর পর্যন্ত নাকি মানুষের লার্নিং এবিলিটি বাড়তে থাকে। তো এটা আমি ছোটবেলায় এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম। তো যাই হোক, সমস্যা হচ্ছে যে আমার মনে হয় না যে তুমি যদি সুস্থ থাকো, মানে তোমার যদি কোনো অসুখ বিসুখ না থাকে, শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকলে লার্নিং এবিলিটি 50 60 70 বছর বয়সের মানুষের থাকে, ঠিক আছে। হয়তো অবশ্যই তার 18 বছর বয়সের মতো লার্নিং এবিলিটি থাকবে না, কিন্তু লার্নিং এবিলিটি থাকবে, এবং তখন তারা সে একটা ভাস্ট এক্সপিরিয়েন্স থাকবে, এবং সেই এক্সপিরিয়েন্স উপর ভিত্তি করে সে নতুন কিছু শিখবে। সুতরাং ওই সময়ও নতুন কিছু শেখা সম্ভব। যেমন আমি এই বছর 2020 সালে অনেক নতুন নতুন জিনিস শিখছি, ঠিক আছে। তো এবং এবং আমি পছন্দ করি এই যে নতুন জিনিস শিখে কাজ করতে। এখন ধরো যেই কাজটা আমি গত বছর করছি, একই রকম কাজ যদি আমাকে এই বছর দেয়া হয়, আমার ভাল লাগবে না আর কি, এবং আমি হয়তো কিছুদিন পর অন্য চাকরি খুঁজবো। তো এখন এটা একটা ভালো জিনিস যে ফিল্ডটা যে চেঞ্জ হয়। এখন কথা হচ্ছে এই যে ফিল্ড মানে চেঞ্জ যে হচ্ছে টেকনোলজি, যে এখন হয়তো অমুক ল্যাঙ্গুয়েজ তমুক ফ্রেমওয়ার্কের জয় জয়কার, 10 বছর পরে এটা, তাহলে এটা আমরা কিভাবে এটার সাথে কোপ আপ করবো? তো একটা তো জিনিস হচ্ছে, হ্যাঁ, নতুন জিনিস আসলে শিখতেই হবে, কিন্তু কারোর যদি বেসিকটা শক্ত থাকে, কেউ যদি ওয়েব ফ্রেমওয়ার্ক শেখার আগে যদি জানে যে এই যে নেটওয়ার্কিং জিনিসটা কি, ইন্টারনেট কিভাবে কাজ করে, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যে ডেটা আদান প্রদান হচ্ছে এটা কিভাবে হচ্ছে, এই যে প্যাকেট, এই যে রাউটার, মানে এই বেসিক কনসেপ্ট গুলো যদি তার থাকে, তারপর ওয়েব সার্ভার কিভাবে কাজ করে, এইচটিটিপি প্রোটোকলটা কিভাবে কাজ করে, এবং তারপর এটাকে তুমি যদি ডিস্ট্রিবিউট করতে চাও তখন সেগুলো কিভাবে কাজ করে, বেসিক জিনিসপত্র জানা থাকলে তার পক্ষে নতুন জিনিস শেখা খুব সহজ। তো কেউ যদি আবার ছাত্র জীবনে এমন করে যে না আমি, কারণ বেসিক না শিখেও কিন্তু তুমি জাস্ট ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে কিছু এক্সাম্পল দেখে টেকে ওয়েব অ্যাপ্লিকেশন বানায় ফেলতে পারো, এবং এরপর তুমি ওই ফ্রেমওয়ার্কের উপর অনেক এক্সপার্টিস অর্জন করতে পারো। কিন্তু তুমি যদি বেসিকটা বাদ দিয়ে যাও, তখন আবার যদি তোমার ফ্রেমওয়ার্ক চেঞ্জ করতে হয়, নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, তখন তোমার অনেক কষ্ট হবে। তো আরামে থাকার জন্য বেসিকটা শক্ত করা খুবই জরুরি। তারপর টেকনোলজি চেঞ্জ হলে এই নতুন জিনিস শিখতে কোনো সমস্যা হবে না, এটা আমার ধারণা। এবং এটা আমি শুধু আমার ধারণা না, আমি পড়ছি, কারণ গ্র্যাবে তো আমি 4 বছর ছিলাম ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, তখন তো আমি আসলে খুব একটা কোট টোট করি নাই। কিন্তু তখন আমি পড়ছি যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজাররাও কিভাবে নিজের শার্প রাখতে পারে। তখন একজন পরামর্শ দিছে একটা ব্লগে, আমি পড়ছিলাম, এবং পরামর্শটা আমার খুব পছন্দ হয়েছে বা আমার সাথে অ্যালাইন্ড। সেটা হচ্ছে যে তুমি যখন একটা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, তুমি তো প্রতিদিন কোড করতেছো না, তখন তুমি নিজেকে কিভাবে ইয়ে রাখবা? তখন তুমি মেক শিওর করো যে বেসিক জিনিসগুলো তোমার মনে আছে, তুমি আবার বেসিক জিনিসপত্রগুলো পড়ো কম্পিউটার সায়েন্সের, এবং ওইটা যদি তুমি জানো, তাহলে তোমার টিম কি কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, এগুলা বুঝতে তোমার কোনো সমস্যা হবে না।
এবং আমি নিজেও কিন্তু গত 4 বছরের মধ্যে ডেটাবেজ, অপারেটিং সিস্টেম, ইউনিভার্সিটিতে যেগুলো পড়ছিলাম ওর অনেক জিনিসই কিন্তু আমি আবার পড়ছি, যে জিনিসগুলো রিভাইজ করার জন্য বা মাথায় আবার লোড করার জন্য। তো এজন্যই বেসিক এর কোনো বিকল্প নাই, এবং বেসিক থেকে ফাঁকি দেওয়ারও খুবই কোনো উপায় নাই। এবং গত কয়েক বছর আমি খুব বেশি না হলেও ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর টুকটাক কাজ করছি। এবং কাজ করতে গিয়ে এখন মানে আমি তো খুব জটিল কাজ করি নাই, কিন্তু যেসব কাজ করছি এতে বিজনেসের অনেক লাভ হয়েছে, মানে কোটি কোটি ডলার লাভ হয়েছে। কিন্তু তার জন্য কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় না যে আমার হাই স্কুল ম্যাথের উপরের লেভেলে কোনো কিছুতে যাওয়া লাগছে। মোট কথা ওই স্কুল কলেজে যেটুকু ম্যাথমেটিক্স জানতাম ওগুলোর উপর ভর করে কিন্তু নতুন জিনিস শিখতেছি। সুতরাং আমি আবার বলতেছি একই কথা বারবার, যে বেসিক শেখার কোনো বিকল্প নাই, এবং ছাত্র জীবনে অ্যাডভান্স জিনিসপত্র শেখার শিখতে পারলে ভালো, কিন্তু শেখাটা জরুরি না। জরুরি হচ্ছে কম্পিউটার সায়েন্সে যারা পড়বে তারা কম্পিউটার সায়েন্সের মূল বিষয়গুলা এবং সেই সঙ্গে ম্যাথমেটিক্স, এবং কারোর যদি স্কুল কলেজের ম্যাথমেটিক্স গুলা মনে না থাকে তাহলে ক্লাস 8, 9, 10, 11, 12 এর বইগুলা কিনে সেগুলো আরেকবার রিভাইজ করে ফেলা, কারণ তখন অনেক সময় পাওয়া যায়, পাশ করলে আর তেমন সময় টময় পাওয়া যায় না। তো আমাদের দেশে বিভিন্ন ইউনিভার্সিটির যে কম্পিউটার বিজ্ঞানের সিলেবাস, সেই সিলেবাস ফলো করে কেউ যদি খুব ভালো করে, আই মিন একাডেমিক কোর্স ওয়ার্কে যদি খুব ভালো করে এবং ভালো সিজিপিএ থাকে, তার মানে কি সে ইন্ডাস্ট্রির জন্য ফিট? আপনার কি মনে হয় যে আমাদের সিলেবাসে কোনো কিছু মিসিং আছে, কোনো ইম্পর্টেন্ট জিনিস হয়তো বা থাকা দরকার ছিল আমাদের সিলেবাসগুলিতে, কিন্তু এটা আসলে নাই? মনে হয় না যে আমাদের সিলেবাসে এমন কোনো বিষয় থাকা দরকার ছিল যেটা ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, কারণ এই আমাদের সিলেবাসে কিন্তু কম্পিউটার সায়েন্সের যেই মূল মূল জিনিসগুলো ছিল, মানে মূল জিনিসগুলো দরকার সবই ছিল। তো শুধু আমাদের ব্যাচের সিলেবাসে আমার মনে আছে যে কম্পাইলার কনস্ট্রাকশন বা কম্পাইলার নিয়ে কোনো কোর্স ছিল না, পরের ব্যাচের সাথে ছিল। তো এই জন্য আমাকে একটু ভুগতে হয়েছে। এইটা ছাড়া বাকি যত কোর্স ছিল আমি বলি, যেমন স্ট্রাকচার প্রোগ্রামিং শেখা থাকতে হবে, তারপরে ডিসক্রিট ম্যাথ থাকতে হবে, নিউমেরিক্যাল অ্যানালিসিস থাকতে হবে, লিনিয়ার অ্যালজেব্রা এবং ম্যাট্রিক্স এর উপর কোর্স থাকতে হবে, কারণ ওই যে তুমি যদি পরে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স নিয়ে কাজ করো তুমি তো জানোই। তারপরে এই তো ডিজিটাল লজিক অবশ্যই থাকতে হবে, কোর্স ছিল, ডেটাবেস থাকতে হবে, নেটওয়ার্কিং থাকতে হবে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমাদের কোর্স ছিল। মোটামুটি কম্পিউটার সায়েন্সের জন্য একটা ছাত্রকে প্রিপেয়ার করার জন্য আহ, যা যা দরকার সবই আমাদের ইউনিভার্সিটিতে ছিল। এবং আমি যতটুকু জানি বাংলাদেশের সব ইউনিভার্সিটির সিলেবাসে কিন্তু কাছাকাছি 100, অবশ্যই 100% একরকম না, কিন্তু যথেষ্টই কাছাকাছি এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড। এর বাইরে ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত করার জন্য ছাত্রদেরকে সিলেবাসে আর কিছু শেখানোর আছে বলে আমি মনে করি না। কিন্তু একটা জিনিস করা যেতে পারে, যে সেটা হয়তো 4 বছরের মধ্যে হোক বা 4 বছরের পরে হোক, 6 মাসের জন্য যদি সবাইকে একটা ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট করানো যায়, যে আচ্ছা ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার পাস করছো, ঠিক আছে, ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টারে তোমার কোনো কোর্স থাকবে না, কিন্তু এই 6 মাস তুমি অমুক কোম্পানিতে স্বল্প বেতনে মানে ইন্টার্নশিপ করলা, এবং এটা সুপারভাইজ হইতে হবে, এমন না যে তুমি ফাঁকি দিবা। অথবা এমন করা যেতে পারে যে 4 বছর শেষ হয়ে যাওয়ার পরে 6 মাস একটা ইন্টার্নশিপের ব্যবস্থা, যদি এটা আগে হলেই ভালো, কারণ আমাদের তো মানে ইনকামেরও দরকার আছে, তাই না? তো এই জিনিসটা থাকতে পারলে ভালো আমার মতে, তাহলে ছাত্রছাত্রীরা অনেক বেশি শিখতে পারবে, কারণ ইন্ডাস্ট্রিতে 6 মাস কাজ করলে অনেক কিছু শিখবে ওরা। কিন্তু অন্যান্য যে কম্পিউটার সায়েন্সের যে মৌলিক বিষয়গুলো সেগুলো আমাদের খুবই চমৎকার ভাবে আছে। এবং কোনো সাবজেক্টই কিন্তু ফেল না, না যে ইকোনমিক্সটাও দরকার। আমাদের ছিল ইলেকট্রিক্যাল কমিউনিকেশন, সরি ইলেকট্রিক্যাল কমিউনিকেশন না, কি বলে, ইলেকট্রনিক কমিউনিকেশন, সরি ইলেকট্রনিক কমিউনিকেশন একটা সাবজেক্ট ছিল। এটা যে পড়ার সময় আমার এটা যে কোনোদিন আমার কাজে লাগবে এটা আমি জিন্দিগিতে ভাবি নাই, কারণ হয়তো ভাবছি হয়তো আমি রিসার্চ করবো নইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করব। তো একবার হইলো কি গ্র্যাবে আমাদের যেই প্রজেক্ট হইলো এতে যদিও সফটওয়্যার বানানোর কাজ, কিন্তু এটাতে টেলিকমের নলেজ থাকা দরকার, যে একটা তুমি যদি একটা মোবাইল থেকে একটা মোবাইলে কল করো তখন কলটা আসলে কিভাবে যায়, ওই যে বিটিএস টাওয়ারে যায়, এখান থেকে কই যায়, তারপর কি হয়। তো এই ফ্লোটা আমার জানা থাকায় আরো লোক কয়েকজন রে বুঝাইতে আমার খুব সুবিধা হয়েছে, যে আসলে এই জিনিসটা কিভাবে কাজ করবে, এবং কোথাও যদি কোনো কল ঝামেলা হয় তাহলে আমি মানে বুঝতাম, মানে খুব দ্রুত আমি ডিবাগ করতে পারতাম যে আসলে এটা কোন জায়গায় গিয়ে আটকে গেছে। তো এজন্য ওই
মূল বিষয়গুলো খুবই জরুরি। তো অনেকে বলে যে ওয়েব প্রোগ্রামিং, মোবাইল প্রোগ্রামিং এইগুলো ইউনিভার্সিটিতে আনার জন্য, কিন্তু আমি এটার একেবারেই ঘোর বিরোধী। কারণ খুব বেশি সাবজেক্ট দিয়ে কোর্স লোড করে লাভ নাই। এর চেয়ে অল্প সাবজেক্ট যেগুলা মূল বিষয় সেগুলা ভালো করে পরিষ্কার করে পড়াই ভালো আমার মতে। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় যে আমরা আসলে জাতিগতভাবে প্রেজেন্টেশন এবং ম্যানেজমেন্ট স্কিলে একটু পিছিয়ে, এগুলো কি আসলে কারিকুলামে অ্যাড করার কোনো ওয়ে আছে? ম্যানেজমেন্ট প্রেজেন্টেশন স্কিল খারাপ হয়তো, কিন্তু এটা যদি আমি চিন্তা করি সবার কিন্তু আবার খারাপ না। তো আমার ক্লাসে কিন্তু 2-3 জন ছিল যাদের প্রেজেন্টেশন স্কিল খুবই ভালো ছিল। তো এটা অবশ্য ওরা ন্যাচারালি হয়তো ভালো প্রেজেন্টার বা স্কুল কলেজে হয়ে আসছে। তো প্রেজেন্টেশন স্কিলটা ট্রেনিং দিয়ে হয়তো ইয়ে করা যায় যে তুমি এই এইভাবে প্রেজেন্ট করলা, তো স্যার কেউ যদি তোমার ফিডব্যাক দেয়, এবং এটা যেমন না যে সবসময় টিচাররা ফিডব্যাক দিতে হবে এরকম না, তাই না? আমরা যখন 4th ইয়ারের থিসিস প্রেজেন্ট করছি, তার আগে মেসে কিন্তু ধরো আমরা প্রত্যেকেই রিহার্সাল দিছি, এবং এতে অন্যরাও কিন্তু বলছে "এই তোমার এই জায়গাটা ভুল হয় নাই, মানে এই জায়গাটা বলা ভালো হয় না, এটা ঠিক হয় নাই"। তো এটা আমাদের সময় যেটা ছিল, আমার মনে আছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে আমাদের অনি স্যার, মানে ইফতেখার আহমেদ, আমরা অনি স্যার বলতাম, উনি কিন্তু আমাদের প্রায় ধুমধাম দাঁড়া করে দিয়ে বলতো এটা নিয়ে কিছু বলার জন্য। তা আমারে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের প্রথম সপ্তাহে হঠাৎ করে বললো যে কি জানি একটা বিষয় বলার জন্য। তো আমি তখন একটু ঢোলা জামা কাপড় পরতাম, আমি তো বুঝতেছি যে আমার প্যান্টের ভিতর পাটা কাঁপতেছে, এবং আমি মোটামুটি শিওর যে সামনের বেঞ্চে যারা বসে আছে ওরা আমার হার্টবিটও শুনতে পাচ্ছে। কিন্তু এই জিনিসটা খুবই দরকার ছিল, এটা আমার না, স্যার পরে অনেক স্টুডেন্টকে দিয়ে করাইছে, যদি ওই সময় পোলাপানিটার গুরুত্ব বুঝতে পারতো না। তো এটার জন্য যে আলাদা কোর্স করতে হবে এরকম না, বিভিন্ন যে কোর্স গুলো আছে সেসবেরই প্রতি বছরে যদি 1-2টা কোর্সের টিচাররা এরকম করে যে আচ্ছা ও যে প্রজেক্টটা করছে, প্রজেক্ট তো থাকে আমাদের, এই প্রজেক্টের সাথে যদি প্রেজেন্টেশনটা বাধ্যতামূলক করে এবং আমাদের শিক্ষার্থীরা যদি সিরিয়াসলি নেয়, তাহলে প্রেজেন্টেশনটা শিখবে। আর ম্যানেজমেন্ট তো ডিফারেন্ট জিনিস। আমি যাই শিখছি ম্যানেজমেন্ট, আমাকে গ্র্যাবে আমার যে বস ছিল খুবই এক্সপিরিয়েন্স লোক, তো উনি একবার আমার বলে তামিম তুমি কি কি বই পড়ছো ম্যানেজমেন্টের, মানে তখন শুরুর দিকে। আমি বলছি, "আমি তো কোনো বই পড়িনি"। পরে পড়ছি আমি অনেক, কিন্তু তখন পর্যন্ত আমি পড়ি নাই ম্যানেজমেন্টের কোনো বই। আমি বলছি যে আসলে এই যে আমি যে গণিত অলিম্পিয়াড করছি, গণিত অলিম্পিয়াডের লোকজনের সাথে চলাফেরা, ওইখান থেকেই আমার ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্সটা আসছে। তো সবার তো আর এই এক্সপিরিয়েন্সটা হয় না, কিন্তু যারা ওই যে ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্লাব সংগঠন করে তাদের কিন্তু ম্যানেজমেন্ট স্কিল আসে। তো এইটাও ট্রেন করে কতটুকু শেখানো যায় এটা আমি জানি না। এটা মানুষ সাধারণত আরেকজনের কাছ থেকে দেখে দেখে বা কাজ করতে করতেই শিখে, তাই না? যে তুমি যখন ফার্স্ট ইয়ারে একটা ক্লাবে যদি যাও, তখন তো তোমার হয়তো 3rd ইয়ার 4th ইয়ারের বাইরে হচ্ছে ওই ক্লাবের কর্তা, তো তাদের মধ্যে নিশ্চয়ই ভালো লিডার, ভালো ম্যানেজমেন্ট স্কিল বা লিডারশিপ স্কিল সম্বলিত কেউ আছে। তাকে দেখে সে শিখে, সে যখন 2nd ইয়ার 3rd ইয়ারে উঠে তখন তার জুনিয়র থাকে, তাদেরকেও ম্যানেজ করতে হয়, আবার সিনিয়রদেরকেও ম্যানেজ করতে হয়। তখন এটা আরেক লেভেলের ম্যানেজমেন্ট। আবার সে যখন 4th ইয়ারে উঠে তখন তো ক্লাবে সবাই হচ্ছে তার জুনিয়র, সেটাও আরেক লেভেলের ম্যানেজমেন্ট। তো ওইটাও ম্যানেজমেন্ট শেখার জন্য একটা ভালো উপায় ইউনিভার্সিটির বিভিন্ন সংগঠন বা ক্লাব করা। তো এটার জন্য আমার মনে হয় না যে আলাদা করে কোর্স করে বা কাউকে কিছু শেখানো যাবে। এটা ওই সুযোগটা থাকতে হবে, পরিবেশটা থাকতে হবে, এবং মানুষের একটু অন্যদের সাথে মেলামেশা করতে হবে, বা নিজের শুধু কোর্স করে গেলাম তার বাইরেও দুই একটা কাজ করলে, বা প্রোগ্রামিং কন্টেস্ট যারা করে এখানে কিন্তু ম্যানেজমেন্টের অনেক ব্যাপার স্যাপার আছে। তো মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই এটা করতে করতে শেখা যায় আর কি, এটার জন্য আলাদা কোর্স থাকার কোনো দরকার নাই। একটু আগে আপনি আসলে ইন্টার্নশিপের কথা বললেন, তো আমি ইন্টার্নশিপ টার্মটা প্রায় সময় শুনি। আমরা সাধারণত যেটা জানি যে ইন্টার্নশিপ করলে আসলে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স পাওয়া যায়, কিন্তু একটু যদি ডিপ লেভেলে আলোচনা করি, তাহলে একটা ইন্টার্নশিপ থেকে স্পেসিফিক্যালি একটা স্টুডেন্টের ম্যাক্সিমাম কি গেইন করার সুযোগ আছে? ম্যাক্সিমাম যে কতটুকু গেইন করতে পারে কারণ এটার কোনো লিমিট নাই, কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিতে তো কাজ করার একটা নিয়ম কানুন আছে, তাই না? এবং ওইখানে যেমন ডেডলাইন থাকে, ডেলিভারি দিতে হয়, এবং ধরো তোমার, ধরো আমি আর তুমি দুজন ক্লাসমেট, এখন স্যার অ্যাসাইনমেন্ট দিল, তুমি করলাম, তোমারটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু অ্যাসাইনমেন্টে 10টা ক্রাইটেরিয়া ছিল, আমি করছি আমার ধরো 6টা ক্রাইটেরিয়া মেনটেন করে এবং 4টা মেনটেন করে না, এবং
আমি পাত্তা দিচ্ছি না, কারণ আমার বি প্লাস পাইলেই হয়, আমি খুশি। কিন্তু আমি যখন কাস্টমারের জন্য একটা সফটওয়্যার ডেলিভারি করব, তখন কিন্তু আমি এই মাইন্ডসেট রাখতে পারবো না, তাই না? যে আমি হয়তো ভালো রেজাল্ট করতে চাই না, আমি বি প্লাস পেলেই খুশি, কিন্তু আমি তো বলতে পারি না আচ্ছা এই সফটওয়্যারে হয়তো এই 80টা ফিচার আছে, এর মধ্যে মোটামুটি 50টা ফিচার কাজ করলে আমি খুশি, দিয়ে দিলাম সফটওয়্যার রিলিজ। তো এটা তো হয় না। তো ওই জিনিসটা আলাদা, যে তো ওই প্রফেশনালিজমটা শেখা, এটা একটা ব্যাপার। তারপর ইন্ডাস্ট্রিতে কিছু টুল ইউজ করে, এই টুল ইউজ গুলা আগে ইউনিভার্সিটিতে শেখার কোনো দরকার নাই, শুধু শুধু সময় নষ্ট, কাজ করতে করতেই শেখা যায়। তো ওই ইন্টার্ন করার সময় টুলগুলো শিখে ফেলতে পারে কেউ চাইলে। যেমন ডকুমেন্টেশন জেনারেট করার টুল আছে, তারপর ভার্সন কন্ট্রোল সিস্টেম, এটা অবশ্য স্টুডেন্টরা এখন শেখা উচিত। এই গিট কিভাবে ব্যবহার করতে, এটার জন্য অবশ্য ইন্ডাস্ট্রি বা ইন্টার্নশিপ পর্যন্ত ওয়েট করার কোনো দরকার নাই। তারপর এই যে অফিসে কিভাবে কাজ হয়, একটা প্রবলেম যখন আসে, বিজনেস প্রবলেম, তখন মানুষ কি করে, তখন কি শুরুতে এটা নিয়ে কোড করতে বসে যায় না, এটা নিয়ে আলোচনা করে তো এটাকে কিভাবে ভাঙে, এই জিনিসগুলা কাছ থেকে দেখা, এগুলাই গেইন করার বিষয় আর কি। আচ্ছা ভাইয়া, প্রায় বছর দশেক আগেও সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতো তারা বেশিরভাগই আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে ছিল। তো এখন আমি প্রায় সময় দেখি যে আরো অন্যান্য ডিসিপ্লিন যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অনেক ডিফারেন্ট টাইপের সাবজেক্টে পড়ে অনেকে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো এইভাবে যদি চলতে থাকে আরো কয়েক বছর পরে তো এই যে আউটসাইডারদের সংখ্যা আরো বাড়বে। তখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ে তাদের কি চাকরি বাকরি পেতে কষ্ট হবে? তাদের আসলে ইউনিক ভ্যালু কি থাকবে? ইউনিক ভ্যালু থাকলে সেটা কোথায়? কোডিং তো লাগেই, কোডিং তো হচ্ছে অপরিহার্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য, বা যে কোনো একটা জিনিস তৈরি করার জন্য, তাই না, সফটওয়্যার। কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের ইউনিক ভ্যালু হচ্ছে ওর কম্পিউটার সায়েন্স নলেজটা। মানে কেউ যদি আসলে 4 বছর ঠিক মতো লেখাপড়া করে, তাহলে সে ঠিক যতটুকু জানবে একটা কম্পিউটার সম্পর্কে, এটা কেমিক্যাল বা অন্য কেউ কেউ এসে 6 মাসে কোডিং শিখে সে কিন্তু ওই জিনিসগুলো জানবে না। তার সে হয়তো 4-5 বছর চাকরি করতে করতে, এবং সে যদি অ্যাক্টিভ হয় তখন সেগুলো শিখবে। যেমন ধরো থ্রেড এবং প্রসেস কিভাবে কাজ করে, তুমি হয়তো এটা না জেনেও জাভার মাল্টি থ্রেডেড একটা প্রোগ্রাম লিখতে পারতেছো, কিন্তু অপারেটিং সিস্টেম কিভাবে প্রসেস তৈরি করে, ওখান থেকে কেন থ্রেড আসে, মাল্টি থ্রেড ব্যবহার করলে কি সুবিধা, সিঙ্গেল কোর প্রসেসরে কিভাবে প্রোগ্রাম করা উচিত ভার্সাস মাল্টি কোর প্রসেসর হলে কি বিষয়, এই বেসিক জিনিসগুলা যারা আসলে অপারেটিং সিস্টেম কোর্সটা ঠিক মতো করছে ওরা জানবে, তাই না? ডেটাবেসের বিষয় সেগুলো, যারা ইন্ডেক্সিং কিভাবে কাজ করে, বা কেউ হয়তো নতুন ইন্ডেক্সিং শিখলো, সে মহা উৎসাহে সবকিছু ইন্ডেক্স করে ফেললো, তাইলে আবার কি অসুবিধা? তো এই জিনিসগুলা আগে থেকেই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জানা থাকে মোটামুটি, যদি তারা লেখাপড়া করে। আর যারা বাইরের, তাদের কিন্তু শুরুতে এটা জানা থাকে না, তারা হয়তো কাজ করতে করতে এটা শিখে। এটা শেখা অবশ্যই খুব একটা অসম্ভব কিছু না। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো রিলেটিভলি সহজ, মানে জটিল কোনো কাজ না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের ইউনিক ভ্যালু প্রপোজিশন হচ্ছে তাদের ওই কম্পিউটার সায়েন্সের যেই কোর বিষয়গুলো ওরা ইউনিভার্সিটিতে পড়ে আসছে সেগুলোর উপর জ্ঞান। আচ্ছা, এবার একটু গ্লোবাল চাকরির বাজার নিয়ে আলাপ করি। যে এখন আমরা আমাদের দেশে সাপোজ আমরা যখন স্টুডেন্ট ছিলাম একটা আইডিয়া ছিল, এখন কেমন জানি না, যে গুগল, ফেসবুক, অ্যামাজন এই জায়ান্ট গুলিতে কাজ করতে হলে আসলে প্রোগ্রামিং কন্টেস্ট করে এক্সপিরিয়েন্স মাস্ট। কারণ আমরা দেখছি যে ওয়ার্ল্ড ফাইনান্সিস যারা আছে বা এনসিপিসি যারা খুবই ভালো করছে, তারা টিপিক্যালি এই কোম্পানিগুলোতে আন্ডারগ্রেডের পরে জয়েন করে ফেলতেছে। তো এই ব্যাপারটা নিয়ে আপনার অপিনিয়ন কি? প্রোগ্রামিং কন্টেস্ট কি আসলে খুব মাস্ট? আসলে যে ওদের যে ইন্টারভিউ প্রসেস, মানে এই যে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, অ্যামাজন, মানে এই ধরনের কোম্পানি ইন্টারভিউতে যে কোশ্চেন গুলা করা হয়, এগুলা অনেকটাই হচ্ছে প্রবলেম সলভিং টাইপ। তো কেউ যদি এটার সঙ্গে একেবারেই পরিচিত না থাকে, তার পক্ষে এগুলা ইয়ে করা কঠিন। কিন্তু তার মানে এই না যে তুমি যদি ওয়ার্ল্ড ফাইনালে যাও তাহলে তোমার চাকরি নিশ্চিত। কারণ অনেক তারা তাহলে তো সব ওয়ার্ল্ড ফাইনালে গেলেই হইতো, তাহলে তো আর গুগল বা ফেসবুক ওরা আলাদাভাবে ইন্টারভিউ নিত না। তো ওরা যে ইন্টারভিউ গুলো নেয় এর মধ্যে তো কমপক্ষে 3টা রাউন্ডই থাকে কোডিং এর। এবং ওই কোডিং এর ইয়াগুলাতে ওরা যেসব প্রবলেম দেয় এগুলো কিন্তু রিলেটিভলি প্রোগ্রামিং কন্টেস্টের প্রবলেমের চেয়ে সহজ। কিন্তু ওইখানে ওই সঠিক সমাধান করার পাশাপাশি আরো কিছু জিনিস ওরা দেখে, যে তোমার যে কোডটা লিখলা সেই কোডটা রিডেবল হলো কিনা, এবং কোড লেখা শুরু করার আগে তুমি যথেষ্ট প্রশ্ন করে
ক্লারিফাই হয়ে নিছো কিনা, কারণ প্রোগ্রামিং কন্টেস্টে যেরকম থাকে ডিটেইল বলা থাকে, ইনপুট আউটপুটের ফরম্যাট বলা থাকে, রেঞ্জ বলা থাকে। তো চাকরির ইন্টারভিউর সময় যেই প্রবলেম গুলো ওইগুলো কিন্তু ইচ্ছা করেই অনেক কিছু বলা থাকে না। তখন ওরা দেখে যে তুমি কি হুট করে কোডিং শুরু করো নাকি না তুমি জিজ্ঞেস করে জেনে নাও, এবং তারপর তোমার যখন কোড লেখা শেষ হয় তখন ওটা তোমার টেস্ট করতে বলে বা ব্যাখ্যা করতে বলে। তো ওইটা ওখানে কিন্তু কমিউনিকেশন স্কিল। ধরো আমি ঠুসঠাস কোড লিখে ফেললাম কিন্তু এটা আমি তোমাকে বুঝাইতে পারতেছি না, তাহলে কিন্তু হবে না, তাহলে ওরা একে নিবে না। কিন্তু আমি বাইরে দেখছি যারা এসিএম আইসিপিসি করে নাই তারাও কিন্তু এসব কোম্পানিতে চাকরি পায়। কিন্তু তাদের সাথে আমাদের দেশের স্টুডেন্টদের কিন্তু বেসিকের অনেক পার্থক্য আছে। কারণ আমাদের দেশে আমি যে আমাদের সময় অন্তত আমি যেটা দেখছিলাম, যারা প্রোগ্রামিং কন্টেস্ট করে তারা তো প্রোগ্রামিং কোডিং স্কিল তাদের ভালোই, কিন্তু তার বাইরে যারা তারা কিন্তু একেবারেই উৎসাহী ছিল না আর কি এগুলা করার ব্যাপারে। তো এবং এই জন্য ওরা পরবর্তীতে ভাবে প্রস্তুতিও নেয় নাই। তো ইন্ডিয়াতে অনেকে আছে যে শেষ 6 মাস খুবই প্রস্তুতি নেয় এই লিড কোড সেই বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে। এবং এই বছর তো আমি একটা বইও লিখছি, কোডিং ইন্টারভিউ, যেটা পরিচয় করানোর জন্য যে আসলে কি ধরনের প্রশ্ন ওই ইন্টারভিউতে আসে। তো এজন্যই যেহেতু এই ইন্টারভিউতে প্রবলেম সলভিং কোশ্চেন আসে, এবং বাংলাদেশের প্রেক্ষিতে সাধারণত যারা প্রোগ্রামিং কন্টেস্ট করে না তারা ওই জিনিসগুলো পারে না। এই জন্যই আমরা দেখি যে যারা প্রোগ্রামিং কন্টেস্টে ভালো করে ওরাই শুধু গুগল ফেসবুকে যায়। কিন্তু বিদেশে সেটা সত্যি না আর কি। মানে আমি যে কোম্পানিতে চাকরি করি, ছোট কোম্পানি খুব এখন, কিন্তু এখানেও কিন্তু এই ধরনের ইন্টারভিউ হয়েছিল। তো আমাদের একটা মেয়ে আছে, সে হলো ইন্দোনেশিয়ান, কিন্তু লেখাপড়া করছে অস্ট্রেলিয়ায়। সে কিন্তু কখনো এসিএম এসিপিসি করে নাই, কিন্তু সে কিন্তু ওই প্রবলেমটা সলভ করেই চাকরি পাইছে। তো তার কম্পিউটার সায়েন্স বেসিকটাও ভালো এবং তার প্রস্তুতিটা ওইভাবে নিছে সে, যাতে এই ধরনের প্রবলেম সলভ করতে পারে। আমি খুব অবাক হয়েছি সেই প্রবলেম সলভ করাতে। তো এটাই আর কি, যে বাইরে অনেকেই আছে যারা এগুলো না করেও পারে, কিন্তু সম্ভবত এই কারণে যে ওদের প্রবলেম সলভিং স্কিলটা অনেক ভালো ওদের এডুকেশন সিস্টেমের কারণে সম্ভবত, অথবা নিজের কনফিডেন্স এবং নলেজ এবং প্রস্তুতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব প্রিয় দর্শক, আমি কিন্তু জানি যে আপনারা অনেকেই ভাবেন যে আমি তো আসলে কখনো প্রোগ্রামিং কন্টেস্ট করিনি, তার মানে আমার পক্ষে বড় কোম্পানিতে কাজ করা কখনোই সম্ভব না। তো এটা আসলে সঠিক চিন্তা না। বড় কোম্পানিগুলোতে কাজ করার জন্য কোডিং ইন্টারভিউ দিতে হয়। তো আপনি কয়েক মাস কোডিং ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারেন। এই প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সুবিন ভাইয়েরই বই আছে। এছাড়াও ইউটিউবে যদি আপনি ঘাটাঘাটি করেন অনেক চমৎকার ভিডিও পাবেন, অনলাইনে কোর্স আছে কোডিং ইন্টারভিউ নিয়ে। এছাড়া ইনফ্যাক্ট আমি আমেরিকাতে দেখেছি যে কোডিং ইন্টারভিউর জন্য আলাদা বুট ক্যাম্প থাকে, যেখানে আপনি কয়েক হাজার ডলার দিয়ে ভর্তি হবেন, ওরা আপনাকে কোচিং করাবে, তারপরে সেই কোচিং এ প্রাপ্ত জ্ঞান নিয়ে আপনি কোডিং ইন্টারভিউ দিবেন, বিফলে মূল্য ফেরত। সুতরাং আপনার যদি স্বপ্ন থাকে যে আপনি বড় কোম্পানিতে কাজ করবেন, তাহলে সেখানে যাওয়ার জন্য একটাই ওয়ে, সেটা হচ্ছে আপনার পরিশ্রম। বাংলাদেশে স্কুল লেভেলে প্রোগ্রামিং কন্টেস্ট হয়, যে হাই স্কুল ন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্ট। তো একটা আলাপ আলোচনা আমরা সম্প্রতি শুনেছিলাম যে বাংলাদেশের হাই স্কুলের কারিকুলামে প্রোগ্রামিংকে একটা অংশ করা। তো এই ব্যাপারটা নিয়ে আপনার অপিনিয়ন কি? হাই স্কুলের কারিকুলামের অংশ হিসাবে কম্পিউটার প্রোগ্রামিংকে বাধ্যতামূলক করাকে আপনি কিভাবে দেখেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্কুলে এটা অবশ্যই বাধ্যতামূলক থাকা উচিত না। এটা ওই বিনোদনের মতোই থাকা উচিত। যারা মজা পায়, যারা চায়, তারা প্রোগ্রামিং করলো 9-10-এ বা 7-8-এ, এটা করতে তো কোনো বাধা নাই, তাই না? আর করলে তারা বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু সিলেবাসে থাকার কোনো যৌক্তিকতা আমার মতে নাই, কারণ এর চেয়েও গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমার মতে হচ্ছে স্কুলে, বিশেষ করে কলেজে না, আমি স্কুলের কথা বলতে পারি, যে বেসিক ম্যাথমেটিক্স, মানে কাউন্টিং বা বেসিক জিওমেট্রি, লজিক, রিজনিং, এই জিনিসগুলা, এবং যোগাযোগের দক্ষতা। এবং যোগাযোগের দক্ষতা মানে এটা না সবসময় কথা বলা বা এটা, তুমি বাংলাতেই হোক, বাংলাতে একটা জিনিস সঠিকভাবে লিখতে পারা, এবং কেউ যদি তোমাকে 3 পৃষ্ঠা লিখে দেয় কিছু বাংলা ভাষায়, সেইটা পড়ে আসলে সে কি বলতে চাইছে সেটা বুঝতে পারা। কারণ এটা দুর্ভাগ্যজনক হলে সত্যি, আমি যেহেতু এখন তো অবশ্য ফেসবুকে কম সময় দিই, কিন্তু একসময় তো এমনিতেও দেশের অনেক মানুষের সাথে কাজ করছি গণিত অলিম্পিয়াডের কারণে। বিশেষ করে আমি সম্ভবত বাংলাদেশে 32টা না 34টা জেলায় গেছি, এবং আরো অনেকভাবে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। তো সেখান থেকে আমি খেয়াল করছি অনেক মানুষই তুমি যদি 3 প্যারা একটা জিনিস লিখে দাও,
এবং মোটামুটি সে যখন থার্ড প্যারা পড়া শেষ করবে, সে তার মনে থাকে না যে প্রথম 2 প্যারায় কি আছে। তো এটার 2টা কারণ হতে পারে। আহ, একটা রোগ আছে যেটা হচ্ছে মানুষ আসলে মানে নিরক্ষরতা না, এটা হচ্ছে যে পড়তে গেলে তার কষ্ট হয়, ডিসলেক্সিয়া বলে মনে হয় রোগটার নাম। তো সেটার কথা আলাদা, কিন্তু এমনিতেই অনেক মানুষ তারা আসলে যে পড়ে অভ্যস্ত না, যে 2 পৃষ্ঠা পড়ে আসলে এখানে কি বলতে চাইছে এটা নিজে বোঝার চেষ্টা করাটা। তো দক্ষতা, ভাষার দক্ষতা এবং গণিতের দক্ষতা, এটাই আমি আসলে স্কুলের ছাত্রদের কাছ থেকে আশা করি। তো এখানে কোডিংটা খুবই গৌণ একটা ব্যাপার আর কি। এটা নাইস টু হ্যাভ, কিন্তু অবশ্যই এটা বাধ্যতামূলক কিছু কোনো বিষয় হওয়া উচিত বলে আমি মনে করি না। সারা বিশ্বে একটা কমন কনসার্ন হচ্ছে যে সামগ্রিকভাবে আমাদের অ্যাটেনশন স্প্যান কমে এসেছে। আর অনেক বছর আগে মানুষ কোনো একটা বিষয়ে যে পরিমাণ মনোযোগ দিতে পারতো, সেই মনোযোগ দেওয়ার সময়টা এখন কমে এসেছে। আমরা কয়েক সেকেন্ডের বেশি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারি না। এর কারণ হিসেবে ধরা হয় অতিরিক্ত কম্পিউটারের ব্যবহার এবং মোবাইল ফোনের ব্যবহার। কারণ স্ক্রিনের সবকিছু আসলে মুভিং, একটু পরপর স্ক্রিনটা চেঞ্জ হয়। তো যে কারণে আমরা আসলে খুব বেশি সময় কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে পারি না। তো আমরা যারা কম্পিউটার বিজ্ঞানে পড়ি, আমাদের তো সারাদিন কাজকর্ম কম্পিউটারের সামনে, সারাদিন আমাদের চোখের সামনে স্ক্রিন। তো আমাদের অ্যাটেনশন স্প্যান তো আরো কমে যাচ্ছে। কিন্তু আমরা আবার যে টাইপের কাজ করি, প্রোগ্রামিং এবং অন্যান্য ধরনের প্রবলেম সলভিং রিসার্চ, সেখানে কিন্তু অনেক ডিপ অ্যাটেনশনের দরকার হয়। এই ধরনের ডিপ ওয়ার্ক করতে গেলে অনেক লম্বা সময় ধরে অ্যাটেনশন দিতে হয় কোনো একটা কাজে। তো আমরা আসলে কই যাব? কারণ আমাদের যে কাজ, সেই কাজের ফলশ্রুতিতে আমাদের অ্যাটেনশন স্প্যান কমতেছে। আবার এই কাজ করতে হলে আবার লম্বা অ্যাটেনশন দরকার। আপনার কি মনে হয় যে শারীরিক এবং মানসিকভাবে কিভাবে সুস্থ থাকা যায় এবং সেই সাথে ক্যারিয়ারেও সফল হওয়া যায়? এইটা হচ্ছে আমি এখন তো আমি আবার আইসি মানে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর হিসেবে কাজ করি। আমি কিন্তু খুব বেশি কাজ করি না, মানে এমন না যে টানা 8-10 ঘন্টা বসে কাজ করি, এরকম করি না। তো এমনিতে কিছু টেকনিক আছে যেটা অনেক মানুষ ফলো করে। এর মধ্যে কিছু কিছু হচ্ছে সফটওয়্যার পাওয়া যায়, এগুলো আছে প্রতি 20 মিনিট পর পর তোমার স্ক্রিন লক করে দিবে, বা তোমার বলবে, স্ক্রিনেই বলবে যে তোমার এখন উঠে 1 মিনিট হাঁটাহাঁটি করা উচিত। তো এটা হচ্ছে কারণ একটানা যাতে বসে না থাকো। তারপরে কেউ কেউ স্ট্যান্ডিং ডেস্ক ইউজ করে, যে তুমি সেগুলো উঁচা নিচা করা যায়, যে দিনে কমপক্ষে 1 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কাজ করে ওরা, তাহলে সারাক্ষণ বসে থাকারই এটা হয় না। আরেকটা হচ্ছে বেশি বেশি পানি পান, অনেকে ডেস্কে পানির বোতল বোতল রাখে, পানি খায়। আর বেশি বেশি পানি খেলে তোমার একটু পর পরই বাথরুমে যেতে হবে। তো এটাও একটা টেকনিক, যদিও হাস্যকর শোনাইতে পারে। এই আরেকটারে বলে কি, পোমোডোরো টেকনিক নাকি জানি একটা আছে, যে ওই যে অ্যাটেনশন স্প্যান সেটা 20 থেকে 25 মিনিটের এরকম একটা হয়। তুমি হ্যাঁ 20 মিনিটের স্প্রিন্টেই কাজ করবে, যে নেক্সট আমি এখন যেটা করতেছি নেক্সট 20-25 মিনিট এটা নিয়ে চিন্তা করবো, ইয়ে করবো, তারপরে আমি একটু একটা রাউন্ড দিয়ে আসবো। আবার অনেকে বলে যে পত্রিকায় পড়ছি যে চোখের জন্য যেটা ভালো, যে হ্যাঁ 10 মিনিট পর পরই যে একটু দূরের দিকে তাকাইলে, বিশেষ করে কোনো লেখা পড়ার চেষ্টা করা, দূরের মানে স্ক্রিনের না, দূরে যদি কোনো কিছু লেখা থাকে, অফিসের জানালা দিয়ে যদি কোনো সাইনবোর্ড বা কিছু দেখা যায় ওটার দিকে তাকানো। তো এই জিনিসগুলা করে আর কি। তবে অবশ্যই আমাদের এই প্রফেশনটা মোটেও হেলদি প্রফেশন না, এবং আমার অনেক বন্ধু বান্ধবী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। আমার এক এক্স কলিগ অনেক বছর ধরে তার পিঠে মারাত্মক ব্যথা, এমনকি সে বিদেশে গিয়ে চিকিৎসা করে এটা পুরোপুরি ভালো হয় নাই। তারপর এরকম অনেক আরো সমস্যা টমস্যা আছে। তো এটা আসলে একটা কনসার্ন যে এই এটা যে আসলে শরীরের জন্য ক্ষতিকর এবং মানসিক ভাবে ক্ষতিকর, কিন্তু যদিও এখনো ওইরকম তথ্য আমার কাছে নাই যে ঠিক এক্স্যাক্টলি কতটুকু মানসিক ভাবে ক্ষতিকর। তো এই জিনিসটা আসলে সবার মাথায় রাখা উচিত এবং একটু কম কম কাজ করা উচিত আর কি। আমি দর্শকদেরকে একটা ব্যাপার মনে করিয়ে দিতে চাই যে আমরা অনেক সময় ক্যারিয়ারের পেছনে ছোটার জন্য আমাদের শারীরিক সুস্থতাকে স্যাক্রিফাইস করি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ক্যারিয়ারের সাকসেসের দরকার আছে, কিন্তু এর আগে দরকার সুস্থ থাকা। তো মানসিক এবং শারীরিক সুস্থতার দিকে আপনারা নজর দিন। আমরা যারা কম্পিউটারে সারাদিন কাজ করি, আমাদের কিন্তু স্পাইনে অনেক ধরনের সমস্যা হয়। অনেকের ঘাড়ে প্রচন্ড ব্যথা হয়, অনেকের ব্যাক পেইন হয়, এই টাইপের অনেক ধরনের সমস্যা হতে পারে। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের স্পাইন বরাবর কানেক্টেড, এবং কোনো একটা স্পাইনের ডিস্কে প্রেসার পড়লে আমাদের বডির অনেক পার্ট আসলে এফেক্টেড হয়। আপনি নিজেই হয়তো বা বুঝবেন না যে আপনার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন আপনি আবিষ্কার করবেন যে আপনার ঘাড়ে প্রচন্ড ব্যথা অথবা আপনার লোয়ার ব্যাকে প্রচন্ড ব্যথা। ওই সময় হয়তো অনেক লেট হয়ে যাবে এটা ঠিক করার জন্য। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্রপার ডিসিপ্লিন মেনে কাজ করতে। আপনি 20 মিনিট বসে থাকলে টানা একটু 2-3 মিনিটের একটা ব্রেক নিয়ে একটু হাঁটাহাঁটি করেন।
একটু পরপর একটু দূরে তাকান, চোখের যত্ন নেন, শরীরের যত্ন নেন। এটা আসলে খুবই দরকারি একটা বিষয়। আচ্ছা ভাই, প্রফেশনাল নেটওয়ার্কিং আসলে কেমন দরকারি? যেমন পার্সোনাল ওয়েবসাইট থাকা, লিঙ্কডইন প্রোফাইল, গিটহাব প্রোফাইল, এগুলি কেমন দরকারি? নাকি ফুল ফুটলে সবাই গন্ধ পাবে, এই থিওরি ওকে? এখন একটা নেটওয়ার্কিং দরকার, সেটা হচ্ছে তোমার ইউনিভার্সিটিতেই অ্যাটলিস্ট তোমার বড় ভাই বা বড় আপুদেরকে চিনা দরকার, যাতে তুমি পাশ করার পর অ্যাটলিস্ট তোমার সিভিটা দেখে দিতে পারে এবং তোমার সিভিটা ওনারা যেসব কোম্পানিতে চাকরি করে ওখানে ফরওয়ার্ড করতে পারে, তাই না? তুমি যদি তোমার সিনিয়র কাউরেই না চিনো, তাহলে তোমার সিভি ফরওয়ার্ড করবে কে? এটা একটা সমস্যা। সুতরাং নেটওয়ার্কিংটা আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু তার মানে এই না যে আমি জোর করে নেটওয়ার্কিং করব। এটা হচ্ছে তুমি যেরকম কাজ করবে। এখন তুমি যদি তোমার ডিপার্টমেন্টে একটু অ্যাক্টিভ হও, কাজকর্ম করো, বা তুমি যদি ক্রিকেট ফুটবলও খেলো, তাহলে তো তুমি তোমার সিনিয়র ভাইদেরকে চিনবা, সিনিয়র বোনদেরকে চিনবা, তাই না? এবার তুমি যদি এসিএম আইসিপিসি কন্টেস্টে পার্টিসিপেট করো, তাহলে তুমি অবশ্যই আরো 5টা ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে চিনবা, যারা হয়তো তোমার সমান বা 1-2 বছর সিনিয়র জুনিয়র। তো ওইভাবেই কিন্তু নেটওয়ার্কিংটা তৈরি হয় কাজ করতে করতে। কিন্তু এরকম এইভাবে তৈরি হয় না যে আমি, আচ্ছা আমার তো নেটওয়ার্কিং করতে হবে, তাহলে তো এটা আমার করা উচিত। এইভাবে আসলে কখনো হয় না আর কি। সাধারণত তুমি যেরকম কাজ করবে, তুমি যেরকম মানুষ, ওইভাবেই তোমার নেটওয়ার্কটা গড়ে উঠবে। কিন্তু আবার অনেকে আছে যে মনে করে যে আচ্ছা আমি প্রোগ্রামিং কন্টেস্টে যাচ্ছি, সোজা গিয়ে বসে বললাম, কারোর সাথে কোনো কথা বললাম না, সারাক্ষণ মাথাটা নিচু করে রইলাম, কাজ মানে কন্টেস্ট করলাম, সঙ্গে সঙ্গে বাসায় চলে আসলাম, কারোর সাথে কথা বললাম না। তো এইরকম হলে এটা একটু সমস্যা বলে আমি মনে করি। আর আরেকটা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে বা এখন মানে পৃথিবীটা আসলে এত বড় এবং এত হাজার হাজার প্রোগ্রাম আছে, এখানে কিন্তু ব্যক্তিগত হিরো হওয়ার লাভ নাই। মানে নিজের এক্সেপশনাল প্রমাণ করার কিছু নেই, এক্সেপশনাল হওয়ারও দরকার নাই। তুমি যদি মোটামুটি ভালো হও, রিজনেবল হও, যেমন ধরো আমি যদি তোমার সাথে ধরো 3 বছর হয়তো কাজ করলাম এক কোম্পানিতে, এরপর তুমি এক কোম্পানিতে হয়তো সুইচ করলে, 1 বছর পর আমি এক কোম্পানিতে সুইচ করলাম। এখন আমি যদি তোমার কাজে খুশি থাকি, এটা তো এমন না শুধু টেকনিক্যাল কাজে না, আমার যদি তোমার সাথে কাজ করতে ভালো লেগে থাকে, এটা তো আবার শুধু এমন না যে আচ্ছা তুমি আমার বন্ধু এই জন্য আমার খুব ভালো লাগলো, এরকম না। এটা ভালো লাগাটা দুই ভাবে আসতে হবে। একটা হচ্ছে তোমার টেকনিক্যাল স্কিলের উপরও আমার রেসপেক্ট থাকতে হবে, যে হ্যাঁ আমি হ্যাপি। আর একটা হচ্ছে মানুষ হিসেবেও, যে হ্যাঁ তুমি যে আমার কলিগ, ডেলি যে 7-8 ঘন্টা সময় কাটাচ্ছি একসাথে, এটাও তো গুরুত্বপূর্ণ। তো ওইটা যদি তুমি ভালো মানুষ হও, দেখা যাচ্ছে তোমার কোম্পানিতে ওপেনিং আছে, হয়তো 3জন লোক নিবে, তখন তুমি আমার নক দিবা হয়তো ফেসবুকে বা লিঙ্কডইনে, যে ভাই আপনি আমার তো লোক নিচ্ছে, আসবেন নাকি? আমার যদি আবার ভালো লেগে থাকে, আর না তোমার সাথে তো কাজ করতে ভালোই লাগছিল, তখন হয়তো আমি আসতেও পারি, তাই না? তো এই নেটওয়ার্কিং গুলো এইভাবেই হয়। তো এই জন্য এরকম করা দরকার নাই যে আমি সারাদিন বিভিন্ন মিটআপ টিটাপে দৌড়াবো, এই করবো সেই করবো। কিন্তু তুমি যদি এক জায়গায় যাও, সেখানে যদি অপরচুনিটি আসে, মানুষের সাথে কথাবার্তা বলাই উচিত আর কি। কিন্তু ওই যে জোর করে নেটওয়ার্কিং বা জোর করে নিজের পোর্টফোলিও তৈরি, বিশেষ করে আমি দেখি যারা বিদেশে যারা ডেটা সায়েন্স শিখে, তারা সবাই প্রচুর ব্লগ লেখে, মিডিয়ামে অনেক কিছু লেখে, কিন্তু বেশিরভাগই আমার মতো ইন্টারনেটের বাইট নষ্ট করা। কারণ এগুলা নতুন কোনো নলেজ অ্যাড করতেছে না। এমন না যে তারা এক নতুন ভাষায় লিখতেছে বা নতুন টেকনোলজি ব্যবহার করে লিখতেছে। তুমিও যে জিনিসটা করছো, ওইটা আমিও হয়তো শিখার সময় করছি, এরপর আমি একটা ব্লগ লিখলাম, কারণ আমার হয়তো বলছে যে এরকম পোর্টফোলিও থাকলে চাকরি বাকরি পেতে সুবিধা। এটা হইতে পারে, কিন্তু সেক্ষেত্রে ভালো কাজেরই পোর্টফোলিও করা উচিত, একটা ভালো কিছু করি সেটা প্রচার করা উচিত। মানে শুধু শুধু সিম্পল, ওই যে আগে শুরুর দিকে একটা কথা বলছিলাম যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, আমাদের দেশে কিন্তু অনেকে আছে একটু অ্যান্ড্রয়েড শিখে একই রকম 10টা অ্যাপ বানায় ফেলে। ধরো 5টা অ্যাপ হয়তো বইয়ের অ্যাপ, আর 4টা অ্যাপ হয়তো তোমার এমন কিছু যেটা হয়তো খুবই কমন ফিচার আর কি, যে 5টার মধ্যে ফিচার খুব ওভারল্যাপ। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার ওই 10টা অ্যাপ দেখে কোনো লাভ নাই। উল্টা আরো তোমার সিভি যে দেখবে সে বিরক্ত হবে। অ্যাকচুয়ালি তুমি যদি 4টা অ্যাপ বানাও এবং 4 ধরনের অ্যাপ, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা আরো দেখতে ভালো লাগবে। আচ্ছা তুমি এই ধরনের জিনিসও বানাইছো, ওই ধরনের জিনিসও বানাইছো, এই ধরনের জিনিসও বানাইছো। কিন্তু তুমি যদি একই রকম 5-10টা জিনিস ইয়ে করে জাস্ট লিঙ্ক দিয়ে দাও, এতে কিন্তু লোকজন বিরক্তই হবে আর কি। তো পোর্টফোলিওর ব্যাপারে এরকম, তুমি যদি ইউনিক কাজ করে থাকো বা ইন্টারেস্টিং কাজ করে থাকো যেটা শেয়ার করার মতো, তাহলেই শেয়ার করা উচিত। আর নইলে শুধু শুধু একই রকম 10টা কাজ বা আরেকজনের কাছ থেকে কপি করে কাজ করা, ওইটা শেয়ার করা না করা, মানে শেয়ার না করাই ভালো শেয়ার করার চেয়ে।
তো ভাই এটা আপনার কাছে আমার শেষ প্রশ্ন। এতক্ষণ আমরা ক্যারিয়ার নিয়ে অনেক আলাপ সালাপ করলাম, তো ইন জেনারেল সব স্টুডেন্টদের জন্য আপনার কোনো কমন অ্যাডভাইস আছে কিনা? না, ক্যারিয়ার নিয়ে আসলে ইন জেনারেল তো আর কোনো অ্যাডভাইস নাই। মানে লোকজন অবশ্য বলে যে কোন কোম্পানিতে শুরুতে জয়েন করবো, তাই আমি বলি যে তোমার বেশি টাকা দিবে ওখানে জয়েন করবে। এটা আমার একটা কমন অ্যাডভাইস। কারণ টাকাটাও তো গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে আবার হইতে হবে, তুমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে সফটওয়্যার মানে সফটওয়্যার নিয়ে যেসব কোম্পানি কাজ করে, যেখানে তোমার সফটওয়্যার নিয়ে কাজ করার সুযোগ আছে, ওগুলোর মধ্যে তোমার যে বেশি টাকা দিবে সেখানে জয়েন করো। কিন্তু তুমি ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও, কিন্তু তুমি দেখলা যে একটা জব, এটা নেটওয়ার্ক মেনটেনেন্স বা নেটওয়ার্ক ডিজাইনের কাজ, এটা তুমি করতে চাও না, তো ওইখানে তুমি জয়েন করে ফেললে কারণ ওরা তোমার 60,000 টাকা বেতন দিচ্ছে, তাইলে হবে না। তুমি যদি আসলেই নেটওয়ার্ক নিয়ে কাজ করতে চাও তাহলে তুমি জয়েন করো। যারা সফটওয়্যার নিয়ে কাজ করতে চায় তারা সফটওয়্যার নিয়ে যেসব কোম্পানি কাজ করে তাদের মধ্যে যে বেশি টাকা দিবে সেখানে তুমি যাবে। কিন্তু আবার এরকম করো না যে আচ্ছা অমুক কোম্পানি তো অনেক বেতন দেয় কিন্তু কিছু করতে হয় না, তো সেক্ষেত্রে পরবর্তীতে ক্যারিয়ারে তুমি ক্ষতিগ্রস্ত হবে আর কি। এবং ক্যারিয়ারে প্রথম 5-10 বছর যারা ভালো কাজ করে এরা পরবর্তীতে অনেক ভালো করে, এটা আমি দেখছি আর কি। তো প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন এবং অন্যদেরকেও জানতে দিন দরকারি ইনফরমেশন। সেই সাথে শারীরিক সুস্থতার দিকে নজর রাখুন, লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে। বাই বাই।